সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জাহিদ আহমেদ। আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসিতে আপনাদের স্বাগত। আজকের বিষয়বস্তু আপনারা জানেন, থাম্বনেল নিয়ে বুঝতে পেরেছেন। তারপরে বলছি বেগুন গাছ, অর্থাৎ অত্যন্ত জনপ্রিয় একটা সবজি হলো বেগুন। এইটা আমরা যারা ছাদ বাগানি তারা দু একটা গাছ সবসময় রেখে থাকি, যারা মাঠ বাগানি তারা তো চাষ করছি, আর যারা বাড়ির আঙ্গিনায় আশেপাশে ইচ্ছে করলে একটা দুইটা গাছ রাখতে পারি। আপনি যদি ছাদ বাগানে বা বাড়ির আঙ্গিনায় দুটা তিনটা গাছ রাখেন, সারা বছর আপনার আর বেগুন কিনতে হবে না, আশা করি। তো আজকে আসুন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেগুন গাছের পরিচর্যা দেখাবো। তো আমার ছাদে একটি বেগুন গাছ আছে, আমি সবসময় একটি বেগুন গাছ রাখি। এই যে দেখুন, এই যে বেগুন গাছটাই কিন্তু বেগুন ধরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেগুন ধরে আছে। ছাদ বাগানে যা ধরেছে আমি মনে করি যথেষ্ট। এরকম এটা সারা বছরই বেগুন দেয়। এটার বয়স 2 বছর হয়ে গেছে। আমি একটা এরকম, এই যে এটাকে ঝাঁকা বলে, বিভিন্ন অঞ্চল বিভিন্ন নামে বলে, সেটার মাটি দিয়েছি। তারপরে আমি এই বেগুন গাছটাকে সেখানে বেগুনের চারা রোপণ করেছিলাম, সেখান থেকে সে বেগুন ধরতে শুরু করেছে। তাহলে আসল মূল ভিডিওতে। বন্ধুরা, আমাদের এই দেশে বেগুন সহজ সস্তাই হয়, সাধারণত সারা বছরই 40-50 টাকা কেজি থাকে। কিন্তু বিভিন্ন মৌসুমে যখন এটা চাহিদা বেড়ে যায় অথবা সাপ্লাই কম থাকে, তখন এটার দাম বাড়তে থাকে। যেমন রমজান মাস এটা 150 টাকা 200 টাকা কেজি হয়ে যায়, কারণ ওই সময় এটার চাহিদা বাড়ে। তখন যতই সাপ্লাই থাকুক, কিন্তু চাহিদা বাড়ার কারণে রমজান মাসে বেগুনের দাম প্রতি বছরই এই দেশে বেড়ে যায়। তো সুতরাং আপনি একটা দুটা গাছ রাখলেই আপনাদের এই সমস্যা আর করতে হবে না। তো প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা ভালো বীজ সংগ্রহ করব, যদি আমরা বীজ থেকে চারা উৎপন্ন করি। আর যদি আমি সরাসরি চারা ক্রয় করি, তাহলে ভালো চারা ক্রয় করব। আমরা নার্সারিতে ভালো চারা পেয়ে থাকি। তারপরে যেমন আমার নারায়ণগঞ্জে আমি দেখি যে বিভিন্ন স্পটে চারা বিক্রি হচ্ছে, এরা দীর্ঘদিন যাবত বিক্রি করতেছে। সুতরাং তারা যদি একটা গাছ বলে অন্য গাছ দেয়, একটা জাত বলে আরেক জাত দেয়, তাহলে কিন্তু তাদেরকে প্রশ্ন করা যাবে। অর্থাৎ তারা ওখানে স্থায়ী ভাবে, আমি 15 বছর 20 বছর যাবত তাদেরকে দেখছি এখানে চারা বীজ ইত্যাদি বিক্রি করছে। এরকম প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। আর নিজে যদি বীজ তৈরি করেন, এটা একটু সময় সাপেক্ষ, তবুও আপনি তৈরি করে নিতে পারেন। সেটা একটু সংক্ষেপে বলে দিই। এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা একটা গোল জাতের বেগুন। আপনি যেই জাতের বেগুন চাষ করবেন সেই বীজটা সংগ্রহ করবেন। আপনি নিজেও বীজ তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি যদি গাছ থাকে বা আপনার জানাশোনা যে কোনো জায়গায় কোনো গাছ পান, গাছটার এই বেগুনটাকে একেবারে পরিপক্ক করতে দিবেন, রেখে দেন গাছে, একেবারে পরিপক্ক হয়ে যাবে। যখন এটা ফেটে যাবে, এটা নিজে নিজে ফেটে যাবে, তখন বুঝতে হবে যে এটা পরিপক্ক হয়ে যায়। তখন এই বেগুনটাকে কেটে নিন, সেখান থেকে এই বীজগুলোকে ধুয়ে শুকিয়েও নিতে পারেন, অথবা সরাসরি মাটিতে লাগিয়ে দিতে পারেন, তাহলেও হবে। গেল বীজ তৈরি, বীজ থেকে চারা তৈরি, তাহলে চারা তৈরি হবে। এরপরে আপনি চারা সংগ্রহ করবেন। যদি বীজ থেকে না তৈরি করেন, সংগ্রহ করে যে কোনো একটা পাত্রে লাগাবেন। কোথায় লাগাবেন? বেলে দোআঁশ মাটিতে, যে কোনো জায়গায় বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। আর আমাদের ছাদ বাগানের জন্য আমি সংক্ষেপে বলে দিই, যে মাটিটা আমরা ছাদ বাগানে ব্যবহার করি সেই ধরনের মাটিতেই আমরা গাছ লাগাবো। মাটি কিভাবে তৈরি করতে হয় আমার মনে হয় বাগানীরা সবাই জানেন। তারপর আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব যে কোন ধরনের ছাদ বাগানে কিভাবে মাটি তৈরি করতে হয়। এবার গাছটা কোথায় লাগাবেন? মাটির টব, প্লাস্টিকের ড্রাম, কাঠের বাক্স, যদি ছাদ বাগানীরা যে কোনো ভাবেই এটা লাগাতে পারেন। কমপক্ষে 12 থেকে 15 ইঞ্চি গভীরতা যাতে থাকে, অর্থাৎ শিকড়টা যাতে 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত যেতে পারে, এরকম একটা পাত্র নিতে হবে। আর ড্রেনেজ সিস্টেম তো আপনারা সবাই জানেন যে ছাদ বাগানীদের জন্য বিশেষ করে তারা ড্রেনেজ সিস্টেম ভালো হতে হয়, পানি যেন না জমে সেটা তো অবশ্যই খেয়াল করতে হবে। সেটা কিভাবে আমরা তৈরি করি সেগুলি তো আপনারা জানেন, কিভাবে আমরা মাটির টব তৈরি করি মাটি দিয়ে, সেটা জানেন। এবং আমি আগেই বলছি যে এই মাটিটা হলো বেলে দোআঁশ মাটি, এবং যাতে এটা ঝরঝরা হয়, অর্থাৎ মাটিটা খুব হালকা হবে, ঝরঝরা হবে, সহজেই শিকড় চলাফেরা করতে পারবে। কৃষকরা মাঠ বাগানে মাঠ তৈরি করার পরে রোদ্রে অন্তত 2-3 দিন ফেলে রাখেন, রোদ্রে যাতে শুকিয়ে যায়, কোনো রোগ জীবাণু থাকলে এটা নষ্ট হয়ে যাবে। আর ছাদ বাগানিরা মাটিটা তৈরি করার পরে মাটিটা রোদ্রে রেখে দেন 2-3 দিন, তারপরে কড়া রোদ্রে রাখলে তারপরে গাছ লাগান ঠান্ডা করে।
বীজ ছোট্ট পাত্রে লাগাবেন, অর্থাৎ অল্প মাটিতে 1 ইঞ্চি পরিমাণ মাটি আছে এরকম পাত্রে লাগালেই হবে। বীজ ট্রে বা ছোট বীজ বপন করার জন্য ছোট ছোট পাত্র পাওয়া যায়, বা আপনি নিজে বা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। তবে এটা মাটির চেয়ে সামান্য একটু গভীরে বীজটা দিতে হয়। খুব বেশি মাটির ভিতরে দিলে কিন্তু গাছটা হবে না, গজাবে না, বা উপরে বের হয়ে আসতে সময় লাগবে। তাই বেশি না, আপনি 4-5 সেন্টিমিটার গভীরে বীজটা বপন করবেন। 7 থেকে বপন করার পর হালকা পানি দিয়ে দিবেন কিন্তু বীজটা বপন, আর 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজাবে। 20 থেকে 25 দিন বয়স চারা হলেই আপনি যেখানে লাগাবেন মূল পাত্রে লাগিয়ে ফেলেন। আর এই টবে বেগুন গাছে সাধারণত একটি টবে একটি চারাই লাগাবেন, দুটি নয়। আর রোপণের পর হালকা পানি দিয়ে দিন, এবং এটা রৌদ্র যাতে পায় সেদিকে খেয়াল করতে হবে। তবে মাটি শুকিয়ে গেল কিনা সেটাও খেয়াল করবেন। বর্ষায় অতিরিক্ত পানি জমা বাঁধছে কিনা সেটাও খেয়াল করবেন। রোপণের 15 দিন পর থেকে তরল জৈব সার, যেমন গোবর পানি, পচা কম্পোস্ট পানি, আমরা যেটা কিচেন কম্পোস্ট পাই, এগুলো দিতে থাকেন। যখন শুকিয়ে যাবে তখন দিবেন। যখন গাছে ফুল আসা শুরু করবে তখন আমাদের যে ছাই আছে, কাঠকয়লা থেকে পোড়ানো ছাই, এটা গাছের উপরে ছিটিয়ে দিন, এবং গাছের গোড়ায় ওই যে তরল কিচেন কম্পোস্ট বা একটু জৈব সার আবার একটু বাড়িয়ে দিন। গাছের গোড়ায় একটু মাটি হালকা করে করে জৈব সার দিয়ে দিন। আর এটার মধ্যে রোগ জীবাণু হতে পারে, গাছে লেদা পোকার আক্রমণ হয়, তখন পাতাটা কেটে ফেলে দিবেন। ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে, সেটার জন্য আপনি রাসায়নিক কেমিক্যাল কীটনাশক আছে, অথবা ফোরামন ফাঁদ ব্যবহার করতে পারেন। ফোরামন ফাঁদ অত্যন্ত কার্যকরী, এটা ব্যবহার করলে পোকা দমন হয়ে যাবে। এছাড়া নিম পাতার রস, যদি অর্গানিক ব্যবহার করতে চান, নিম পাতার রস বা নিম ইত্যাদি স্প্রে করতে পারেন। আর সবসময় যে পাতাটা আক্রান্ত হবে পোকার দ্বারা সেটা কিন্তু তুলে ফেলে দিবেন। আর একটা জিনিস, অর্গানিক যারা কীটনাশক ব্যবহার করি আমরা, তারা তো জানি, আমরা যারা অর্গানিক কীটনাশক ব্যবহার করি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো বিভিন্ন পদ্ধতি আমাদের চ্যানেলে দেওয়া আছে। 1 লিটার পানিতে 1 চামচ হলুদের গুঁড়া, বা 1 চামচ মরিচের গুঁড়া, বা বাটা মরিচও নিতে পারেন, কাঁচামরিচ নিয়ে তার সঙ্গে পানির সঙ্গে ভালো স্প্রে করে দিতে পারেন। বেগুন গাছে বন্ধুরা একটা গোপন টিপস আছে। এই যে ফল যখন পারবেন, পুরোপুরি পরিপক্ক হওয়ার আগেই ফলটা পেরে ফেলুন, তাইলে ফল ভালো হয়। এগুলো দেখুন, এই যে এই ফলগুলোকে আমি আজ সংগ্রহ করতেছি। এগুলো একেবারে পরিপক্ক করার দরকার নেই, একটু একটু পরিপক্ক হলেই। আর বেগুন বেশি পরিপক্ক হয় কখন? দুইটা কাজে। একটা হলো বীজ উৎপাদনে, আর একটা হলো ভর্তা খেতে। ভর্তা বেগুন কিন্তু কচি বেগুনে হয় না, এগুলো হলো রান্না করে খাওয়ার জন্য। আর এগুলো যদি আরো পরিপক্ক করতাম তাহলে কিন্তু সেটা ভর্তা খাওয়ার জন্য। নিয়মিত ফল তুলবেন, যখনই দেখবেন যে খাওয়ার উপযুক্ত হয়েছে তখন তুলে ফেলবেন, ফল আরো আসবে। তখন তখন গাছে ফুল বেশি আসবে। গাছ যখন বড় হইতে থাকবে, যদি দেখেন গাছ দুর্বল, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বেশি বেশি ফল হচ্ছে, তাহলে খুঁটি দিয়ে দিন ভিতরে, খুঁটির সঙ্গে বেঁধে দিন গাছ, তাহলে আর পড়ে যাবে না। আরেকটি বিষয় মাঝখানে আমি বাদ দিয়ে গেছি, সেটা হলো চারা যখন বড় হইতে থাকবে গাছটা, তখন নিচে কোনো শাখা প্রশাখা রাখা যাবে না বন্ধুরা, এটা মনে রাখবেন। গাছের নিচের দিকে কোনো শাখা প্রশাখা, এই যে যেমন দেখা যাচ্ছে এখানে একটা শাখা, এগুলোর কোনো প্রয়োজন নাই। একেবারে উপর দিকে যেসব শাখাগুলি থাকে এটা ভেঙে ফেলুন, এই যে এটা ভেঙে ফেলুন। গাছের নিচের দিকে, কাণ্ডের দিকে যেসব শাখা প্রশাখা থাকবে সেগুলি ভেঙে ফেলুন, এই যে আমি সব ভেঙে ফেললাম। এগুলো রাখার কোনো দরকার নাই। এই যে দেখুন গাছটা, আমি গোড়ার দিয়ে কোনো শাখা প্রশাখা রাখিনি, শুধু একটা এখানে রেখেছি। এই শাখাটা কেন রেখেছি সেটা একটু বলি, যেটি অন্য প্রসঙ্গ, তবু বলে রাখি। এই শাখায় আমি একটি টমেটোর চারা লাগাবো। এখানে টমেটোর চারা লাগাবো। আমি একটা পরীক্ষামূলক ভাবে দেখবো যে এই বেগুন গাছে টমেটোটা কেমন হয়। এটা আপনারা অনেকে জানেন যে বেগুন গাছের সঙ্গে টমেটো গাছের মিশ্রণ ঘটিয়ে, অর্থাৎ বেগুন গাছের গোড়াটা থাকবে বেগুন গাছ আর মাথাটা থাকবে টমেটো গাছের, এই চারা লাগালে টমেটোটা হয়। বেগুন গাছ যেহেতু 2-3 বছর বাঁচে এবং শক্ত, তাই টমেটো গাছ শহরে যে মরে না, এবং 2-3 বছর বেগুন টমেটো দিয়ে থাকে। তো দেখুন আমার গাছটা বেশ বড়,
এবং এ আমাকে বেগুন দিচ্ছে, আমি এইমাত্র বেগুন সংগ্রহ করলো। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।